নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ সংবাদে। আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস। নারী সুরক্ষায় গঠিত হওয়া 2013 সালের আইনের বাস্তবায়ন সহ একাধিক দাবিতে জেলা শাসকের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটির। ব্যবসায়ীদের নিত্য আবর্জনা ফেলার কারণে যেমন নদী দূষণ বাড়িয়ে দিয়েছে, তেমনি প্রায়শই আবর্জনা স্তূপে আগুন জ্বলতে দেখা যাচ্ছে দিনবাজার সংলগ্ন করলা সেতুর নিচে। শুক্রবার এমনই এক অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পেল জলপাইগুড়ির শতাব্দী প্রাচীন দিনবাজার। মূল সেতুর নিচে বারংবার আগুন লাগার ঘটনা। দিনবাজারের ব্যবসায়ীদের একাংশকেই দায়ী করলেন প্রাক্তন কাউন্সিলর। জলপাইগুড়ি শহরের অন্যতম বৃহৎ ব্যবসায়িক স্থান দিনবাজার। এই বাজারের পাশ দিয়েই বয়ে গেছে বর্তমানে দূষণের কারণে অসুস্থ করলা নদী। সেই নদীর ওপর থাকা সেতুর নিচে স্থানীয় কিছু ব্যবসায়ী নিত্যদিন বজ্র ফেলে একদিকে যেমন নদী দূষণ বাড়িয়ে তুলেছে, এর সঙ্গে ক্রমাগত আগুন আতঙ্ক বাড়িয়ে তুলেছে দিনবাজার এলাকায়। শুক্রবার এমনই এক ঘটনা থেকে রক্ষা পেল জলপাইগুড়ির শতাব্দী প্রাচীন দিনবাজার। এদিন সকালে স্থানীয় মানুষজন সেতুর নিচে ফেলে দেওয়া আবর্জনা থেকে ধুয়ো বেরিয়ে আসতে দেখে দ্রুত খবর দেওয়া হয় দমকল এবং পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলকে। দ্রুততার সঙ্গে সেতুর নিচে আবর্জনা স্তূপের আগুন ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। ঘটনা প্রসঙ্গে প্রাক্তন কাউন্সিলর নিপু শাহ অভিযোগের সুরে বলেন, এটা প্রথমবার নয়, বারবার স্থানীয় ব্যবসায়ীদের সেতুর নিচে আবর্জনা ফেলতে নিষেধ করা হয়েছে। এরপরেও এক শ্রেণীর ব্যবসায়ী সেতুর নিচে আবর্জনা ফেলেই চলেছে। আজ সেই জমে থাকা আবর্জনা স্তূপে আগুন জ্বলতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেখুন, আমরা এই সকালবেলা আমাদের মিউনিসিপ্যালিটি ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটে খবর আসে যে দিনবাজার ব্রিজের নিচে আগুন লেগেছে। আপনার সঙ্গে সঙ্গে আসেন, আমরা এসে দেখতে পাই যে সত্যিই এইখানকার যে ফলের ব্যবসায়ীরা আছেন বা আরও অনেক রকম যারা ব্যবসায়ীরা আছেন, তারা খড় দুটো কাগজপত্র সব ব্রিজের নিচে যেগুলো জড়ো করে ফেলে দেন কল্যাণ নদীর ধারে, সেখান থেকে কোনোভাবে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আমরা ফায়ার ব্রিগেড খবর দিই, ফায়ার ব্রিগেড আসেন, পুলিশ প্রশাসনের আধিকারিকরা ছুটে আসেন। আমরা একেবারে ঝাঁপিয়ে পড়ে তড়িৎ গতিতে এই উদ্ধার কার্য আমরা চালাই এবং বর্তমানে আগুন প্রায় নিয়ন্ত্রণে। তা সত্ত্বেও আমাদের মিউনিসিপ্যালিটির লেবাররাও আসছে, স্থানীয় মানুষরা, স্থানীয় ব্যবসায়ীরা যারা আছেন তারাও সহযোগিতা করছেন। রাতে হলো তো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। রাতে না, আজকেই ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে। এটা ধরুন আমাদের কারোর নজরে এলো না, নিচে আগুন তো লেগে গেছিল, কোনো রকমে আমরা সামলেছি এলাকার মানুষকে, এলাকার ফল ব্যবসায়ী যারা আছে সকলের সহযোগিতা। এটা প্রায় দিনেরই ঘটনা ঘটে যাচ্ছে। দেখুন, এর আগে বিশাল একটা দুর্ঘটনা ঘটেছে, সেই সময় আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ে এই আগুনের বিরুদ্ধে লড়াই করে আমরা মানে যতটা পারি এই লড়াইয়ে সামিল হয়ে একটা ব্যবস্থা করেছিলাম, মানে মানুষকে বাঁচানোর ব্যবস্থা করতে পেরেছিলাম। কিন্তু এরকম যদি বারবার হয়ে যায়, আপনি এইটা যদি আরো ভোরবেলা হতো, এটা নয় হলো তো সকালবেলা, এটা যদি ভোরবেলা হতো তাহলে তো আমাদের পক্ষে লোকে জানারই একটা সুযোগ। এই যে বারবার এখন ফেলছে, কি করবেন পৌরসভার থেকে আপনারা? আজকেই বলেছি ফল ব্যবসায়ীদের, আমি আমাদের পৌরমাতা যিনি এসেছিলেন একটু আগে, সন্দীপ মাহাতো, আমাদের নিপুয়া বাবু, এরা সব এখানে এসেছিলেন। আমরা আলোচনা করে সমস্ত ফল মার্কেট বা যারা ব্যবসায়ীরা আছে এই এখানকার স্থানীয়, তাদেরকে নিয়ে এই বার্তাটা দিয়ে দিচ্ছি আমরা যে এখানে কোনো রকম আবর্জনা ফেলা যাবে না। যদি এরপর এরকম আবর্জনা ফেলার ঘটনা ঘটে তাহলে পৌরসভা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। এই যে বারবার এখানে নোংরা আবর্জনা ফেলেই বারবার আগুন লাগে, প্রত্যেকবার এই নিয়ে 7 থেকে 8 বার এইখানে আগুন লাগে। প্রত্যেকবার একই কথা আমাদের থেকে বলা হয় কি এখানে যেন নোংরা টোংরা না ফেলুক। আমাদের যেরকম পৌরসভার গাড়ি আছে, এক জায়গায় সলিড ওয়েস্টের কাজ চলতেছে, সেখানে গাড়ি আসে, মালগুলো সেখানে নিয়ে যাবে, কিন্তু এনারা বছরের পর বছর এইরকমই ব্যবসা করে যাচ্ছে আর নদীর ধারে আবর্জনাগুলো ফেলছে। ফেলার পরে কেউ বা কেউরা সিগারেট বিড়ি খেয়ে ফেলেছে, সেই জন্য আগুনটা লেগেছে। এখন ফায়ার ব্রিগেড আমাদের পৌরসভার কাউন্সিলর মেম্বার কাউন্সিল স্বরূপ মণ্ডল আসছেন, এখানে নিভানোর কাজ চলছে এখন।
কোনো ক্ষতি হয়েছে? না, এখনও অবধি কোনো ক্ষতি হয় নাই। ক্ষতি হতে পারতো যদি এই আগুনটা রাত্রিবেলা যদি লাগতো, তাহলে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। সামনে পাশেই বোমের দোকান আছে, যদি একবার যদি এই আগুনটা স্প্রে করতো, তাহলে বোমের দোকানে আগুন লাগলে শহরবাসী আবার সেই 2015 আগুনের মতন পরিস্থিতি চলে আসে। 60 বছর পার হয়ে গেলেও কয়েক হাজার পথ সাইকেল চালিয়ে অতিক্রম করবে পরিবেশ বার্তা নিয়ে ছত্তিশগড়ের এক বাসিন্দা। পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বিভিন্ন রাজ্যে সাইকেল চালিয়ে ঘুরছেন ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা চন্দন সমাদ্দার। আজকে জলপাইগুড়িতে উপস্থিত হতে সংবর্ধিত করা হয় পৌরসভার তরফ থেকে। তার টার্গেট 200 দিনে 8টি রাজ্যে সাইকেল চালিয়ে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেবে। সকলের মধ্যে পরিবেশ বিষয়ে আরো সচেতন করাও তার উদ্দেশ্য বলে তিনি জানান। আর এই উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে তিনি সাইকেলে চেপে বিভিন্ন রাজ্যে যাবেন। এদিন তিনি জলপাইগুড়িতে এসে প্রবেশ করে এবং জলপাইগুড়ি পুরসভাতে উপস্থিত হওয়ার পর তাকে সংবর্ধিত করা হয়। চন্দনবাবু বলেন এটা তার একটি মানবিক কাজ। তার এই কাজকে কুর্নিশ জানিয়েছেন পৌরসভার আধিকারিক থেকে জনপ্রতিনিধিরাও। তারা বলেন 60 বছর পার হয়ে গেলেও এই ধরনের উদ্যোগকে সাধুবাদ পাওয়ার যোগ্য তিনি। তার নাম কি, কোথায় থাকেন এবং কি কারণে এই যে এই সাইকেল যাত্রা আপনার? আমার নাম চন্দন সমাজদার, নিকনেম সিহা নিথেন। আমি এসেছি ছত্তিশগড় বিলাসপুর থেকে। আর আমার সাইকেল চালানোর উদ্দেশ্য হচ্ছে প্রোটেক্ট আওয়ার মাদার আর্থ, মানে পরিবেশ রক্ষার জন্য যতটুকু করার, মানে লোকের কাছে বার্তা পৌঁছানো, সেইটা নিয়েই বেরোনো। আর আমি নর্থ ইস্ট 7 সিস্টার অ্যান্ড 1 ব্রাদার 8টা স্টেট কমপ্লিট করব, এটা প্রায় 200 দিনে। এখন পর্যন্ত কতদিন হয়েছে, কোথায় কোথায় গিয়েছিলেন? এখন পর্যন্ত শুরু হয়নি, আমি আগরতলা পৌঁছানোর পর থেকে শুরু করব। আচ্ছা, মানে আজকের থেকে কি শুভ সূচনা হলো? জলপাইগুড়ি এসেছেন? সূচনা তো 19 তারিখ থেকে হয়েছে, 19শে ফেব্রুয়ারি। আচ্ছা, তো আলটিমেট যেটা হবে সেটা হচ্ছে, আসলে এখন তো স্কুলে যাওয়ার কথা ছিল, তো ওইটা মনে হয় স্কুল ছুটির পরই ওগুলো হবে। স্কুলে পরীক্ষাগুলো শেষ হলে তারপরে স্কুলে গিয়ে যতটা করা যায়। আসলে সত্যি কথা বলতে সবাই জানি আমরা দুনিয়াকে বাঁচাতে হবে, কিন্তু কেউ ওরকমভাবে পদক্ষেপ নিচ্ছে না। তো তাই আর আমার একটা বার্তা, নিজস্ব বার্তা, যেটা সাইকেল চালালে নিজেকে সুস্থ রাখা যায় আর পরিবেশকেও সুস্থ রাখা যায়। দেখুন, আমাদের পৌরসভার পক্ষ থেকে উপহার আমরা আপনাদের চন্দনবাবুর আর আমাদের যে অভিযানগুলো তাতে একটু তফাৎ আছে। আমরা মোটর বাইকে অভিযান করতাম, তারপর মোটর বাইক যেখানে আর উঠতো না, পাহাড়ের যে চূড়োয়, সেখানে মোটর বাইক রেখে আমরা ট্রেক করে যেতাম। কিন্তু উনি সম্পূর্ণটাই আপনার সাইকেলে করছেন, আরও বেশি কঠিন, আরও বেশি ধৈর্যের পরিচয় দিতে হয়। সাইকেলে উনি 29,000 কিলোমিটার এই সাইকেলে পরিভ্রমণ করবেন। তাতে আমাদের উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যগুলি রয়েছে এবং পরবর্তী সময়ে এই অভিযানের শেষের দিকে উনি সিকিমে যাবেন আমাদের উনি জানিয়েছেন। আমরা বলেছি আমরা উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যে হয়তো সহযোগিতা করতে পারবো না, কিন্তু আমাদের পাশে যে সিকিম রয়েছে সেখানে উনি যে সাহায্যগুলি চাইবেন আমরা সেই সাহায্যগুলি প্রোভাইড করবার চেষ্টা করব। আমরা জলপাইগুড়ির ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের পক্ষ থেকে আমরা ওনাকে অবশ্যই এই যে ওনার যে উদ্দেশ্য, সেই মহতি উদ্দেশ্য, সেটাকে আপনার সেই পরিকল্পনাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য উনি যে এই দুরন্ত একটা অভিযানের আয়োজন করেছেন, সেই জন্য আমরা আপনাকে চন্দনবাবু, আপনাকে আমরা সত্যিই মানে অভিনন্দন জানাই এবং কুর্নিশ জানাই। আমাদের যে ওয়ার্ল্ড, আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীকে বাঁচানোর লক্ষ্যে, অর্থাৎ সেভ ওয়ার্ল্ড, সেভ নেচার, সেভ ফরেস্ট, সবই এর মধ্যে পড়ছে। সেই প্রকৃতিকে বাঁচানোর একটা বার্তা কিন্তু উনি দিচ্ছেন এবং ওনার এই যে আগামীতে যে আপনার অভিযানটা শুরু হতে চলেছে, সেই অভিযানের একেবারে গোড়াতেই আমরা ওনার সঙ্গে এভাবে এক জায়গায় সমবেত হতে পারে সত্যিই আবেগ আপ্লুত। আমরা চাইব ওনার এই অভিযান সফল হোক এবং আমরা জলপাইগুড়ি পৌরসভা আমরা এই পরিবেশ কর্মী এই মানুষটির পাশে রয়েছি। প্রতিশ্রুতি দিয়েও তৈরি হয়নি সাঁকো। সেচ বিভাগকে পুষ্পস্তবক হাতে দিয়ে পুনরায় সেতু নির্মাণের দাবি এলাকাবাসীদের।
জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীন শানুপাড়া দিয়ে বয়ে চলা গদাধর ক্যানেলের ওপরে থাকা বর্তমান সেতুটির হাল জরাজীর্ণ। এমতো অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন চলাচল করে যাতায়াত। স্থানীয় পঞ্চায়েত সদস্যের পক্ষ থেকে গ্রামবাসীদের সঙ্গে এই নিয়ে নতুন সেতু নির্মাণের দাবি জানানো হয়েছে বেশ কয়েকবার, তবে কাজের কাজ কিছুই হয়নি। শুক্রবার ভুক্তভোগী এলাকাবাসীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক হাতে নিয়ে সেচ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের পুনরায় সেতু নির্মাণের দাবি জানানো হয়। এই প্রসঙ্গে এলাকার জনপ্রতিনিধি গণেশ ঘোষ জানান, অনেকবার নিবেদন করা হয়েছে এলাকাবাসীদের পক্ষ থেকে। আজ আবার পুষ্পস্তবক দিয়ে কার্যত নীরব প্রতিবাদ জানানোর পাশাপাশি সেতু নির্মাণের দাবি জানানো হলো সংশ্লিষ্ট দপ্তরের কাছে এবং সেতু নির্মাণের দাবিতে মারা হয়েছে দাবি সম্মিলিত পোস্টার। কাকে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে গদাধর ক্যানেলের ব্রিজ যেটা আছে সেটা ভঙ্গুর অবস্থায়, পাকা ছিল। আমাদের সেচ দপ্তর আশ্বাস দিয়ে আসছিল যে হবে বর্ষার পরে হবে, কিন্তু আজও পর্যন্ত হয়নি। সেচ দপ্তর কথা দিয়েও কথা রাখেনি, তাই আজকে আমরা ফুল দিয়ে আবার আবেদন জানালাম সেচ দপ্তরকে যে বর্ষার আগেই যাতে বৃষ্টি পাকা করা হয়। ফুল কেন, মানে অনেকে তো কাজ হওয়ার পর ফুল দেয়। আমরা দিলাম যে এটাও একটা নীরব প্রতিবাদ যে কাজটা যাতে তাড়াতাড়ি হয় বর্ষার আগে, সেজন্য আমরা ফুল দিয়ে। তাদের কি লজ্জিত হতে পারে এরকম ফুল দিয়ে যে কাজ হলো না? হয়তো যদি মনে করে যে না এটা দ্রুততার সাথে করা দরকার, সেটাকেই মনে করিয়ে দেওয়ার জন্যই আমরা আজকে ফুল দিয়ে প্রতিবাদ জানাই। মোটর বাইকে করে এসে ঘর ভাড়া খোঁজার নাম করে মাথায় হেলমেট পরে বহুতলে চুরির ঘটনা ঘটেছিল শিলিগুড়িতে। আজ সেই ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলো। 12 ভরি সোনা চুরি করে নবনীত কুমার গুপ্তা বিক্রি করেছিল ডুয়ার্সের বীরপাড়া চৌপতি এলাকার বিজয় কুমার শাকে। ঘটনাটি ঘটেছিল 26শে ফেব্রুয়ারি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার বাঘা যতীন কলোনি এলাকায় এই চুরির ঘটনা ঘটে দিনে দুপুরে। সবচেয়ে মজার বিষয় যে বহুতলে এই চুরির ঘটনা ঘটেছিল সেই বহুতলের নিচেই রয়েছে একটি দোকান। তিনি দোকান থেকে বেরিয়ে এগিয়ে যেতেই দেখেন ওই যুবক হেলমেট পরেই নেমে আসছে। তাকে তিনি জিজ্ঞাসা করেন বহুতলে যাওয়ার কারণ কি ছিল। উত্তরে নবনীত কুমার গুপ্তা নামে ওই যুবক জানায় ঘর ভাড়া খুঁজতে এসেছে সে। এরপর ঝটপট করে মোটর বাইক নিয়ে বেরিয়ে যায় সে। কিছুক্ষণ বাদেই বাড়ির লোকজন ঘরে ঢুকে দেখে দরজা খোলা, আলমারি খোলা, সমস্ত গয়না উধাও। প্রায় 12 ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছিল নবনীত কুমার গুপ্তা। এরপর বিষয়টি নিয়ে প্রধাননগর থানার পুলিশের দ্বারস্থ হয় গৃহকর্তা। অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নামে প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং। বিষয় সূত্রকে কাজে লাগানোর পাশাপাশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করা হয় মোটর বাইক এবং নবনীত কুমার গুপ্তাকে। এরপর গ্রেফতার করা হয় অভিযুক্তকে। নবনীত কুমার গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করে প্রধাননগর থানার তদন্তকারী অফিসারেরা জানতে পারে সে গ্র্যাজুয়েট এবং প্রপার্টি কেনার শখে সে চুরির ঘটনা ঘটিয়েছিল এবং পুলিশকে নবনীত জানায় সমস্ত স্বর্ণালঙ্কার সে বিক্রি করেছে বীরপাড়া চৌপতির বিজয় কুমার শাহ নামে এক ব্যক্তিকে। এরপর বীরপাড়া পৌঁছে প্রধাননগর থানার পুলিশ গ্রেফতার করে বিজয় কুমার শাহকে। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার। প্রধাননগর থানার আইসি বাসুদেব সরকার জানিয়েছেন ধৃত দুজনের হেফাজত থেকে সমস্ত স্বর্ণালঙ্কার উদ্ধার হয়েছে এবং এই চুরির ঘটনায় ব্যবহার করা মোটর বাইকটিকেও আটক করা হয়েছে। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত 1.5 বছরের শিশুর রক্তের প্রয়োজন, তাও আবার বি নেগেটিভ। খবর পেয়ে আজ খাঁকি উর্দি পড়ে জলপাইগুড়ির সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে এসে রক্ত দিলেন সদর ট্রাফিক আইসি অমিতাভ দাস। জলপাইগুড়ির ধূপগুড়িতে শিশুর বাড়ি। সদর ট্রাফিক আইসি অমিতাভ দাস বলেন, রক্তদান আমি নিয়মিত করি, এর আগেও রক্ত দিয়েছিলাম। এদিন জলপাইগুড়ি ব্লাড ব্যাংক থেকে আমার সঙ্গে যোগাযোগ করে, এরপরেই আমি চলে আসি। সবাইকে রক্তদান করার আহ্বান জানাই। শিশুর বাবা সুভাষ দাস বলেন, আমার মেয়ের রক্তের প্রয়োজন ছিল, আইসি স্যার নিজে এসেই রক্ত দিলেন আমার মেয়েকে। বলবেন মানে কি কারণে রক্ত দেওয়া? একজন বাচ্চার রক্তের দরকার ছিল, আমার কাছে খবর এলো তাই দিলাম। এটা আমাদের কোনো ব্যাপার না, এটা আমরা রেগুলার দিয়ে থাকি। জলপাইগুড়ি জেলা পুলিশের প্রত্যেকেই চেষ্টা করে রেগুলার রক্ত দেওয়ার, আর যদি আর নিজে না পাই আমরা জোগাড় করে দেওয়ারও চেষ্টা করি। এটা একটা আন্দোলন, এটাতে সবাই এগিয়ে আসুক যখন যার প্রয়োজন পড়বে, এটাই আমরা জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণের কাছে আমাদের আবেদন। থ্যালাসেমিয়া পেশেন্ট বয়স কত হবে স্যার? শুনে এই 2 বছরের কাছাকাছি বয়স। এর আগেও তো আপনি এই পেশেন্টকে দিয়েছেন? হ্যাঁ, এই পেশেন্টকে দিয়েছে। সেদিনও খুব ক্রিটিক্যাল ছিল।
যেহেতু বিরল রক্তের গ্রুপ ওনার পক্ষে জোগাড় করা মুশকিল, তো জলপাইগুড়ি জেলা ব্লাড ব্যাংক থেকে আমার সঙ্গে যোগাযোগ করে আমি চলে আসি। হ্যাঁ, তো বলছি যে কি বলবেন, মানে কিসের জন্য এখানে এসে, কি কে দিচ্ছে রক্ত, কে দিচ্ছে? অমিতাভ স্যার, আইসি স্যার অমিতাভ দাস এর আগেও আমার মেয়েকে রক্ত দিচ্ছে। স্যারকে অনেক ধন্যবাদ জানাই, স্যারকে অনেক ধন্যবাদ জানাই, খুব উপকৃত হলাম। কে ভর্তি আপনার? কি আমার মেয়ে 1.5 বছরের বাচ্চা, থ্যালাসেমিয়া, 2 মাস পর পর রক্ত লাগে। কি পজিটিভ রক্ত? বি নেগেটিভ রক্ত। আজকে কে দিল? আজকে স্যার, আইসি স্যার অমিতাভ দাস। কি বলবেন স্যারের এই উদ্যোগকে? স্যার অনেক ধন্যবাদ, অনেক, স্যার আর কি বলার। এর আগেও তো স্যার দিয়েছেন? হ্যাঁ, এর আগেও স্যার দিয়েছিলেন। কি নাম আপনার? আমার নাম সুভাষ দাস। সুভাষ দাস। জলপাইগুড়ির ক্রান্তি মোড়ে মৃত শিশুর পরিবারের সাথে শুক্রবার দেখা করলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। এদিন সংগঠনের নেতৃত্বকে নিয়ে এলাকায় উপস্থিত হন তিনি। পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি পাশে থাকার বার্তা দেন তিনি। ঘটনা নিয়ে স্বাস্থ্য দপ্তরের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন রাজ্য নেত্রী। উল্লেখ্য, 1.5 মাসের শিশু কন্যার মৃত্যুর ঘটনাকে ঘিরে গতকাল লাটাগুড়ি ক্রান্তি মোড় এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে শিশুর ভ্যাকসিন দেওয়ার পরেই সেই শিশু অসুস্থ হয়ে পড়ে এবং তার মৃত্যু হয়। প্রতিবাদে মৃত শিশুর কোলে নিয়েই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান পরিবার সহ এলাকার বাসিন্দারা। অবরোধের পাশাপাশি চলে 3টি সরকারি বাসে ভাঙচুর বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। আর ভ্যাকসিনটা নেওয়ার পরই বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে। এখন পরিবারটা তো যা হারালো, কিন্তু তারপরে অনেকগুলো প্রশ্ন পরিবারের মাথায় আসছে এবং সেই প্রশ্নগুলোকে সাপোর্ট করে দিচ্ছে স্বাস্থ্য দপ্তরের কিছু ভূমিকা। যেমন পরিবার বলছে যে ভ্যাকসিন দিল, তারপরে স্বাস্থ্যকেন্দ্রটা বন্ধ করে দিল। বন্ধ কেন করবে? হতেই পারে কোনো একটা সমস্যা, সারাদিন তো কত কিছুই ঘটছে পশ্চিমবঙ্গে, তাই বলে উপস্বাস্থ্য কেন্দ্রটা বন্ধ করে, তালা বন্ধ করে বাড়ি চলে যাবে? এটা হয় না। আর পশ্চিমবঙ্গে যেভাবে জাল ওষুধের ছড়াছড়ি হয়েছে, যেভাবে চলছে জাল ওষুধ, এবং সেই জাল ওষুধ সরকার নিজে বলছে যে জাল ওষুধ হওয়ার জন্যে ড্রাগ কন্ট্রোলার অফিসগুলো ওষুধগুলোকে একটার পর একটা ব্যান করছে। আমরা মেদিনীপুরে দেখলাম, এই জলপাইগুড়িতেই দেখলাম, আরও একজন প্রসূতি মা জাল স্যালাইনের জন্য মরে গেল। এবারে এই যে আতঙ্কটা গোটা রাজ্যের মানুষকে ঘিরে রেখেছে, এই আতঙ্ক থেকে বেরোতে পারছে না। এখন পরিবারের বাচ্চাটির মা, বাবা, আত্মীয় স্বজন, এদের একটাই কথা যে আরও একটা বাচ্চা এখানকারই, সেও অসুস্থ হয়ে পড়েছে। তাহলে যদি এটা ওষুধের জন্য কিছু গোলমাল হচ্ছে, তাহলে এটা দ্রুত ধরা দরকার, নিষ্পত্তি করা দরকার, আর যাতে কোনো বাচ্চার এরকম ঘটনা না ঘটে। পূর্ণবয়স্ক একটি বাইসনের মৃতদেহ উদ্ধার হলো শুক্রবার। ধূপগুড়ি ব্লকের জলপাইগুড়ি বন বিভাগের মোড়াঘাট রেঞ্জ লাগোয়া সোনেখালি বিটের 1 নম্বর সেকশনে এই পূর্ণবয়স্ক বাইসনের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এদিন সকালে জঙ্গল সংলগ্ন গ্রামবাসীদের নজরে আসে বিষয়টি। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডাউকিমারি ফাঁড়ির পুলিশ, মোড়াঘাট রেঞ্জের রেঞ্জার বিনাগুড়ি, ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। তবে ময়না তদন্তের পরই বাইসনটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে উপস্থিত বনকর্মীরা জানিয়েছেন। স্থানীয়রাই সকালে বাইসনটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বন দপ্তরকে খবর দেয় বলে জানা গিয়েছে। না, আমাদের একটি পূর্ণবয়স্ক ইন্ডিয়ান গডের ক্যারাকাস উদ্ধার হয়েছে। আমরা আমাদের হায়ার অফিসিয়ালকে জানিয়েছি, তার সাথে সাথে হায়ার অফিসিয়ালের নির্দেশ অনুযায়ী যিনি ভেটেরিনারি সার্জন যারা আছেন তারা আসবেন, পোস্টমর্টেম হবে, তারপরে আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী। এটার এক্সাক্ট লোকেশন কি আছে? এটা সোনাখালি বিট আছে, 12 ফুটার কাছে আছে। আচ্ছা, মানে এই ফরেস্টে কোনো সেকশন আছে কি? এমনি একটা কম্পার্টমেন্ট আছে, GHT-1 কম্পার্টমেন্ট। স্যার, প্রাথমিকভাবে কি বোঝা যাচ্ছে, মানে কি কারণে এই ঘটনার কথা বলা মুশকিল, তার জন্য পোস্টমর্টম করতে হবে। তো এটি অনেক বয়স্ক একটি বাইসন, সম্ভবত বয়সের কারণেই হওয়ার সম্ভাবনা। স্থানীয়রা বলছে এর আগে তারা অবস্থাতেই ছিল নাকি? না, এটা অনেক বয়স্ক এবং এটা এখানেই থাকে
অনেক দিন থেকে এখানেই থাকে। এটা এখানকার বলতে পারেন রেসিডেন্সিয়াল বাইসন। কতদিন আগে এই মানে মৃত্যুর হতে পারে? এটা তো খুব বেশি হলে সময়টা এখন পোস্টমর্টেম করে হয়তো জানা যাবে, কিন্তু খুব বেশি হলে 24 ঘন্টা, খুব বেশি হলে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680557। নারী সুরক্ষায় 2013 সালে গঠিত হওয়া আইন বাস্তবায়নের দাবি জানালো আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি। শুক্রবার জলপাইগুড়ি জেলা শাসকের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করল কমিটি। জেলা শাসকের হয়ে স্মারকলিপি গ্রহণ করেন জেলা পরিষদের এডিএম রৌনক আগরওয়াল বলে কমিটির তরফে জানানো হয়েছে। কমিটির অভিযোগ, অনেক সরকারি অফিস, বেসরকারি সংস্থা, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে এই আইসিসি কমিটি গঠিত হয় অথবা গঠিত হলেও নন ফাংশনিং অবস্থায় আছে। আইসিসি কমিটির সব ক্ষেত্রে বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও সমকাজে সমমজুরি এখনো চালু হয়নি বলে দাবি। এর পাশাপাশি পুরুষ মহিলা শ্রমিকদের বেতন বৈষম্য রয়েছে। বিভিন্ন অফিস এবং ফ্যাক্টরি সহ যেখানে অনেক মহিলারা কাজ করেন সেখানে মহিলাদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থাও নেই রেস্টরুমও। এছাড়াও একাধিক দাবিতে এদিনের স্মারকলিপি প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে কমিটির তরফে। ডিএম অফিসেও দিয়েছিলাম একটা ডেপুটেশন এবং কিছু ইনফরমেশন লেটার দিয়ে ওনাকে নারী সুরক্ষা থেকে শুরু করে নারী নির্যাতন এই সকল বিষয় নিয়ে আমরা একটা লেটার দিয়েছি। উনি আমাদের এডিএমের কাছে পাঠালেন। আমরা এখন জেলা পরিষদের সামনে আছি। জেলা এডিএমের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা এই যে লেটারটি আমরা দিয়েছি, সেই লেটারের মধ্যে নারী সম্পর্কিত বিভিন্ন রকমের প্রবলেম রয়েছে, যেমন নারী ভায়োলেন্স থেকে শুরু করে নারী ট্রাফিকিং থেকে শুরু করে মলেস্টেশন, সেই জিনিসগুলো রয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন যে সকল পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে এই লেটারে, তার মধ্যে প্রথমই যেটি হচ্ছে সেটা হচ্ছে নারী সুরক্ষা আইন। 2013 সালে যেই নারী সুরক্ষা আইন করা হয়েছিল, সেই নারী সুরক্ষা আইন কিন্তু আমাদের গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট বা প্রাইভেট যে কোনো সেক্টরে সবসময় পুরোপুরিভাবে দেখা যাচ্ছে না। হয়তো কিছু কিছু ক্ষেত্রে সেগুলো হয়েছে, কিন্তু সর্বস্তরে, সেটা প্রাইভেটই হোক এবং গভর্নমেন্ট অফিসই হোক, হসপিটাল হোক, কনস্ট্রাকশন সাইট হোক বা ফ্যাক্টরি হোক, কোনো জায়গায় কিন্তু দেখা যাচ্ছে না। এই বিষয়ের উপর আমরা ভীষণভাবে জোর দিয়েছি। এছাড়াও কি রয়েছে, বিভিন্ন যে এই যে বেতন বৈষম্য, লিঙ্গ বেতন বৈষম্য, মানে নারীদের ক্ষেত্রে দেখা গেছে বেতন অনেক সময় যারা ওয়ার্কার, যারা ফিল্ডে কাজ করে, ফ্যাক্টরিতে কাজ করে, তাদের কিন্তু এই বৈষম্য ভীষণভাবে দেখা যায়। তাদের ডেলি ওয়েজ যেটা, সেটা কিন্তু অনেক কম হয়, সেই বিষয়ে আমরা বলেছি। এছাড়া যে পাবলিক এবং প্রাইভেট ফ্যাক্টরিতে সেপারেট তাদের যে ফেসিলিটি দেওয়া দরকার, একটা গুড এনভায়রনমেন্ট দেওয়া দরকার, যে এনভায়রনমেন্ট ভীষণভাবে দরকার। একজন নারী সে সেখানটায় রেস্ট নিতে পারবে, সেখানে সে কমফোর্ট ফিল করবে, সেটা কিন্তু সব জায়গায় থাকছে না। অবৈধভাবে বালি পাচারে বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ির খাপরাইল মোড়ে হানা দেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। বালাসন নদী থেকে অবৈধভাবে বালু বোঝাই দুটি ট্রাক্টরকে তারা আটক করে। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় মাটিগাড়া থানার গোয়ালজোতের বাসিন্দা তথা ট্রাক্টরের চালক সঞ্জীব বর্মন এবং বঙ্কিম বর্মন, এই দুজনকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে এদিন রাতে দুটি বালি বোঝাই ডাম্পারকে আটক করে মাটিগাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালাসন থেকে বালু নিয়ে আসছিল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ডাম্পার ছেড়ে পালিয়ে যায় চালকেরা। মাটিগাড়া থানার পুলিশ ডাম্পার দুটি আটক করে মাটিগাড়া থানায় নিয়ে আসে। হিলিতে বাংলাদেশি সহ 3 জন গ্রেফতার ভুয়ো নথি তৈরির অভিযোগে।
বড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হিলি থানার ত্রিমোহনী এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিক সহ 3 জনকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, শ্যামকুমার সাহা নামে এক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করে বসবাস করছিলেন। তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে অমৃত দাস নামে এক ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভুয়ো প্যান কার্ড, আধার কার্ড এবং ভারতীয় ব্যাংকের পাসবুক তৈরি করে দেওয়ার অভিযোগে কিসমত দাপট এলাকার বাসিন্দা অলোক পালকেও আটক করেছে পুলিশ। ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ এক সাংবাদিক সম্মেলনে জানান, ধৃতদের আদালতে পেশ করা হবে। পুলিশের পক্ষ থেকেও তদন্ত শুরু হয়েছে। অলোক পাল তাকে আমরা অ্যারেস্ট করি এবং তারকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তিনি এই শ্যামকুমার সাহা, যিনি বাংলাদেশি ন্যাশনাল, তার আধার কার্ড এবং প্যান কার্ড এই দুটো তৈরি করেছেন। তার জন্য তিনি বেশ কিছু টাকা চার্জও করেছেন। এই মুহূর্ত পর্যন্ত আমরা এই 3 জনকে অ্যারেস্ট করেছি এবং আমাদের ফার্দার যে প্রসিডিউর সেটা চলছে। আজকে কোর্টে তোলা হচ্ছে 3 জনকে? আজকে এই 3 জনকে কোর্টে তোলা হচ্ছে। আমরা 7 দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার দিয়ে পাঠাচ্ছি। এই সঙ্গে কি আরো বড় চক্র রয়েছে মনে করছেন? এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি যে এই ধরনের বেশ কিছু র্যাকেট ওখানে চলছে। তবে এই র্যাকেটের সাথে যুক্ত প্রত্যেকটা লেয়ারের প্রত্যেকটা অভিযুক্তকে আমরা ধরতে পেরেছি। আরো যদি কেউ যুক্ত থাকে তাহলে তাকেও আমাদের ধরার চেষ্টা। অলোক পাল কি কাজ করেন? যেটা জানা গেছে, অলোক পাল প্রাথমিকভাবে একজন ইন্ডিয়ান ব্যাংকের, আমাদের এখানে যে বালুরঘাটের বাস স্ট্যান্ডে ইন্ডিয়ান ব্যাংকের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের একজন ক্যাজুয়াল ওয়ার্কার হিসাবে কাজ করেন। তো সেখানে তিনি বিভিন্ন রকমের ডকুমেন্টস ভেরিফিকেশন বা ডকুমেন্টস তৈরি এই ধরনের কাজগুলো করেন। বাকি আরও তার ডিটেলস আমরা ডিউরিং পিসি পিরিয়ডে জানতে পারবো। কি কি উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত আমাদের সার্চ প্রসিডিওর চলছে, তো কমপ্লিট হলে আমরা আপনাদেরকে জানাবো। কি কি ধারা খোলা হচ্ছে? আপাতত আমাদের যেটা ফরেনার্স অ্যাক্টের যে কেস এবং ফরজারির যে কেসগুলো, সেই ধারাগুলোতেই এই কেসটা রুজু করে। যাকে ধরা হয়েছে সে কি এখানকার ডকুমেন্টস তৈরি করে ফেলেছিল? তার কাছ থেকে আমরা যেটা পেয়েছি সেটা ইন্ডিয়ান প্যান কার্ড এবং ইন্ডিয়ান আধার কার্ড পেয়েছি। স্যার, বৈধভাবে ঢুকছে না অবৈধভাবে ঢুকছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন তিনি অবৈধভাবেই ভারতে প্রবেশ করেছেন। জলপাইগুড়ি সদর মহকুমা কৃষি দপ্তরের উদ্যোগে ভাইরাস মুক্ত আলু বীজ বপন ক্ষেত্র পরিদর্শন করলেন ওই এলাকারই কিছু মহিলা এবং পুরুষ কৃষক। জলপাইগুড়ি সদর ব্লকের মালকানিতে ক্লাস্টার আকারে নেট হাউসে আলু বীজ উৎপাদন করা হচ্ছে। এই দিনের এই শিক্ষামূলক ভ্রমণে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর ব্লকের সহকৃষি অধিকর্তা শুভ কুমার দাস, সহকৃষি অধিকর্তা মধুসূদন রায়, দশরথ দাস সহ প্রমুখ। পাঞ্জাবের উৎপাদিত আলু বীজের ওপর ভরসা না করে কৃষকদের নিজের উৎপাদিত আলু বীজ দিয়ে যাতে নিজেদের বীজের চাহিদা পূরণ করতে পারে সেই প্রচেষ্টাই করা হচ্ছে বলে জানা গিয়েছে। হ্যাঁ, এটা আমরা রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা প্রকল্পাধীন আমরা যে এআরসি পদ্ধতিতে আলু করেছি, যেখানে উদ্দেশ্য হচ্ছে রোগমুক্ত এবং ভাইরাস মুক্ত আলু বীজ তৈরি করা, সেটাই আমরা পার্শ্ববর্তী পাড়া গ্রাম থেকে কিছু কিছু চাষিকে এনে আমরা এটা শিক্ষামূলক একটা ভিজিটে এনেছি, ওনাদেরকে দেখালাম এবং এখানে কি করে ভাইরাস মুক্ত আলু বীজ নিজেরাই তৈরি করতে পারে চাষিরা সেই ব্যাপারে আমরা ওনাদেরকে পরামর্শ দিলাম এবং সাজেশন দিলাম এবং যাতে ভবিষ্যতে এই জিনিসটা টেকনিক চাষিরা যাতে এগিয়ে আসে সেই ব্যাপারে আমরা উৎসাহ দিলাম। কেননা আমাদের রাজ্য যে অন্য রাজ্যের উপর যে আলু বীজের উপর নির্ভর করতে হচ্ছে পাঞ্জাব বা হিমাচল প্রদেশের উপর, সেটা না করে আমাদের রাজ্যে যাতে আমরাই ভালো বীজ যাতে তৈরি করতে পারি, রোগমুক্ত এবং ভাইরাস মুক্ত বীজ, এবং চাষিরা যাতে কম দামে আলুর বীজটা এখানকারই তৈরি করা বীজ পায় সেই উদ্দেশ্যেই ওনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এগুলো দেখাচ্ছি। প্লাস সরকার যে এই নেট হাউস এআরসিতে করতে গেলে যে আলু বীজ চাষ করছি আমরা, যে সরকার যে সাবসিডি বা ভর্তুকি দিচ্ছে সেই ব্যাপারটা ওনাদের জানালাম যাতে আগামী বছরে আমরা আরও বেশি স্কেলে আমরা এইরকম ভাইরাস মুক্ত আলু বীজ তৈরি করতে পারি থ্রু এআরসি এই নেট হাউসের মাধ্যমে। সিএবি প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম জলপাইগুড়িতে এসে জলপাইগুড়ির ক্রীড়া সংস্থার সকলের সঙ্গে সাক্ষাৎ করলেন স্নেহাশিস গাঙ্গুলি। শুক্রবার বিকেলে সিএবি সদস্য সুশান্ত ব্যানার্জি, প্রবীর চক্রবর্তী এবং রক্তিম বণিককে সঙ্গে নিয়ে জেলা ক্রীড়া সংস্থার দপ্তরে আসেন তিনি। সেখানে তাদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি ডিএস এর জন্য নিজস্ব একটি মাঠের দাবি করা হয়। সাথেই এসি কলেজের খেলার মাঠে ক্রিকেটের পিচ বানানোর জন্য মাটি, বাউন্ডারি রোপ এবং একটি 1 টনের রোলার চাওয়া হয়। সিএবি প্রেসিডেন্ট তাদের আবেদন শোনেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সিএবি প্রেসিডেন্ট জানান, আমরা আজ জলপাইগুড়ির ক্রীড়া সংস্থা এবং ক্লাবগুলোর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার করলাম। জেলা থেকে প্রচুর প্রতিভা ধীরে ধীরে রাজ্য স্তরে উঠে আসছে, আমরা তাদের নার্চার করছি। ভারতবর্ষের অন্যান্য প্রান্তে জন্মেছে, কিন্তু তারাও কিন্তু আজ বাংলার হয়ে 10 বছর ধরে খেলছে এবং তাদের যদি আপনি দেখেন ক্রিকেট কেরিয়ার, তারা কিন্তু হাতে খড়ি বাংলায়
তারা এর আগে কোনোদিন ক্রিকেট খেলেনি। আপনি যদি বলেন মুকেশ কুমার, সে কিন্তু কি আকাশদ্বীপ বিহারের ক্রিকেট খেলেনি, তার ক্রিকেট শুরু কিন্তু বেঙ্গল থেকে। এরকম উদাহরণ কিন্তু সারা ভারতবর্ষে আছে। আজকে আপনি যদি বিভিন্ন ওয়েস্ট পার্টেও যান, হয়তো আর বম্বের খেলছেন, দেখবেন তার সোর্স হচ্ছে পুনা, কিন্তু তার সোর্স হচ্ছে অন্য জায়গায়। তো ইটস জাস্ট অ্যান এক্সাম্পল। কারণ কোনো না কোনো জায়গায় তো প্লেয়াররা আসে। ধরুন আজকে কেউ যদি বিহারে কোনো জায়গায় থাকে, সেখানে খেলার সুযোগ নেই, তখন সে জানে আমি হয়তো ভালো খেলতে পারি। সে যে এই পারফর্ম করার পরেও ভারতবর্ষের চান্স পায়নি। অস্ট্রেলিয়া টুরে যখন গেল 5টা টেস্ট ম্যাচ সেখানে আমরা সবসময় স্ট্রাগল করেছি অ্যাজ আ ওপেনার নিয়ে। সেখানে অভিমন্যুকে দুর্ভাগ্যের কারণে একটা ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে। বাট এটা কী বলতে পারি, এটা সিলেক্টারদের কাজ। বাট ডেফিনেটলি ওর ক্যালিবারের প্লেয়ারের ভারতের হয়ে খেলা তো জাস্ট ম্যাটার অফ টাইম। আমার মনে সেই সময়টা শুরু হয়ে গেছে। সামনে ইংল্যান্ড ট্যুর আছে, সামনে ইংল্যান্ড সেখানে কি ও সবসময় এক্সপেক্ট করি অভিমন্যু সবসময় ভারতের হয়ে টেস্ট ক্রিকেট ওপেন করে সবসময়। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে মনোরম পরিবেশে বিশাল হল ঘর সঙ্গে লন সহ একাধিক সুবিধা নিয়ে হাজির জলপাইগুড়ি ক্লাব কোম্পানি। শহরের মধ্যেই বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে স্বল্প মূল্যে ভাড়া নিতে পারেন। বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে সত্বর যোগাযোগ করুন। রয়েছে পার্কিং, সেলফি জোনের সুবন্দোবস্ত। প্রকৃতির ছোঁয়ায় মুক্ত পরিবেশে বিশেষ দিন উদযাপনে আজই যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, পিডি কলেজের পাশে, ক্লাব রোড, ইউরোপিয়ান ক্লাব। যোগাযোগ নম্বর 9126014307। চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিষাক্ত গোখরো সাপ দেখে আতঙ্কের পরিবেশ তৈরি হলো জলপাইগুড়ি সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে। খবর দেওয়া হয় গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে। মুহূর্তের মধ্যে বিদ্যালয়ে পৌঁছে যান গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস এবং সভাপতি বিনোদ আগরওয়াল। উদ্ধার হয় একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ। সাপটি উদ্ধার হতেই আতঙ্কমুক্ত হন বিদ্যালয়ের শিক্ষিকা, শিক্ষাকর্মী, স্টুডেন্ট, ভেন্যু ইনচার্জ থেকে শুরু করে পুলিশ কর্মীরাও। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান, জলপাইগুড়ি সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন একটা পূর্ণবয়স্ক গোখরো সাপ দেখে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। সাপটিকে উদ্ধার করে সবাইকে আতঙ্ক মুক্ত করতে পেরে ভালো লাগছে। জলপাইগুড়ি সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা দাস জানান, সাপটিকে উদ্ধার করায় আমরা এই মুহূর্তে আতঙ্কমুক্ত। অনেক অনেক ধন্যবাদ জানাই গ্রিন জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থাকে এবং অঙ্কুর দাসকেও। কাউন্সিল ইনচার্জ গৌতম চক্রবর্তী জানান, সাপ উদ্ধার হওয়ায় আমরা ভীষণভাবে আতঙ্কমুক্ত। সাপ সম্পর্কে প্রতিটি বিদ্যালয়ে সচেতনতা শিবির করা প্রয়োজন। গ্রিন জলপাইগুড়ি এবং অঙ্কুর দাসকে ধন্যবাদ জানাই। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস। নারী সুরক্ষায় গঠিত হওয়া 2013 সালের আইনের বাস্তবায়ন সহ একাধিক দাবিতে জেলা শাসকের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটির। ব্যবসায়ীদের নিত্য আবর্জনা ফেলার কারণে যেমন নদী দূষণ বাড়িয়ে দিয়েছে, তেমনি প্রায়শই আবর্জনা স্তূপে আগুন জ্বলতে দেখা যাচ্ছে দিনবাজার সংলগ্ন করলা সেতুর নিচে। শুক্রবার এমনই এক অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পেল জলপাইগুড়ির শতাব্দী প্রাচীন দিনবাজার। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।